সালটা ছিল 2011। একটি মেয়ে সারা রাত রেল লাইনের পাশে পড়েছিল। তার একটি পা প্রায় নেই বললেই চলে। প্রায় 49টা ট্রেন সেদিন সেই রাতে একের পর এক তার পাশ কাটিয়ে চলে যায়। সে মেয়েটি চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সেদিন তার জন্য থামেনি। পরের দিন সকালে গ্রামের মানুষরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তার হাঁটুর নিচ থেকে প্রায় পুরো পাটাই কেটে বাদ দিতে বাধ্য হয়। তবে মজার ব্যাপারটা দেখুন, সেই ঘটনার মাত্র 2 বছর পর এই একই মেয়েটি দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায়, মাউন্ট এভারেস্টের চূড়ায়, তাও হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে। বিশ্বের প্রথম মহিলা এমপিউটি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি। পরের কয়েক বছরে পৃথিবীর 7টি মহাদেশের 7টি উঁচু চূড়া জয় করেছিলেন। সেই মেয়ের নামই অরুণিমা সিনহা। আমি আর আমার টিম অরুণিমার পুরো জার্নিটা নিয়ে একটা গভীর রিসার্চ করার চেষ্টা করেছিলাম। ওনার ইন্টারভিউজ, ওনার লেখা বই, ওনার লাইফের প্রতিটি টার্নিং পয়েন্ট, সেগুলো খুঁজে দেখার চেষ্টা করেছিলাম। আর এই রিসার্চ করতে গিয়ে আমরা এমন 5টি প্রিন্সিপাল খুঁজে পেয়েছি যেগুলো শুধু অরুণিমার এভারেস্ট জয়ের পেছনের কারণ হিসেবেই কিন্তু চিহ্নিত নয়, বরং এই 5টি প্রিন্সিপাল যদি আপনি এবং আমি আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আপনার আর আমার ডিসিপ্লিন এবং ফোকাস দুটোই অনেকটা বেড়ে যাবে। এই 5টি প্রিন্সিপালে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে রাখা দরকার। ডিসিপ্লিন আসলে কি, আর এটা ঠিক কিভাবে মোটিভেশন থেকে আলাদা। একটি পাথর কল্পনা করুন তো। ধরুন আপনি একটি পাথরকে হাতুড়ি দিয়ে আঘাত করছেন সে বহুদিন ধরে, 10 দিন, 15 দিন, 20 দিন, 50 দিন হয়ে গেছে। তারপরেও সে পাথরটি কোনোভাবেই ভাঙছে না। তারপর হঠাৎ একদিন একটি সামান্য আঘাতে সেই পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এবার বাইরের থেকে দেখলে যে কেউ তো বলবে যে এটা তো একটা সামান্য পাথর, সামান্য একটি আঘাত পেয়ে সেটা ভেঙে গেছে, হোয়াটস এ বিগ ডিল। কিন্তু সেই সামান্য আঘাতের পেছনে যে কত শত সহস্র আঘাত লুকিয়েছিল সেটা কিন্তু কেউ দেখেনি। মোটিভেশন হচ্ছে বিদ্যুতের মতন, আজ আছে তো কাজ চলছে, কাল নেই তো কাজ বন্ধ। মন ভালো থাকলে আপনি জিম যাচ্ছেন, আর মন খারাপ থাকলে আপনি যাচ্ছেন না। ডিসিপ্লিন সম্পূর্ণ আলাদা জিনিস। এটা একটা ইনভার্টারের মতন, বিদ্যুৎ চলে গেলেও এটা কিন্তু চলতেই থাকে। আপনার মুড থাকুক কি না থাকুক, ডিসিপ্লিন আপনাকে মুভ করাতেই থাকে। অরুণিমার পুরো জার্নিতে বেশিরভাগ সময় মোটিভেশন বলে কিন্তু কিছু ছিল না। বরফে ঢাকা পাহাড়ে রক্তাক্ত পায়ে ট্রেনিং করার সময় আজ আর ভালো লাগছে না এই বলে থেমে যাওয়ার সুযোগটা অরুণিমার কাছে ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিন তিনি ঠিক কিভাবে বিল্ড আপ করেছিলেন সেটাই আজ এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো। তবে আজকে যারা এই ভিডিওতে একেবারে নতুন তাদের জানিয়ে রাখি, হাই, দিস ইজ আরজে সুনন্দা। এই ভিডিওসগুলোর মাধ্যমে এবং আরজে সুনন্দা চ্যানেলস এর মাধ্যমে আমরা একে অন্যের মনের কথা কিন্তু ভাগ করে নিই। তারই সঙ্গে আমরা চেষ্টা করি একসঙ্গে গ্রো করার। সো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রিন্সিপাল, বাস্তবতাকে মেনে নেওয়া। হাসপাতালে শুয়ে থাকার সময় মিডিয়াতে অরুণিমাকে নিয়ে কিন্তু অনেক মিথ্যে খবর ছড়াচ্ছিল। কেউ কেউ তো এমনটাও বলেছিলেন যে অরুণিমা নাকি নিজেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন। ठीक हुई, न्यूज़पेपर देख, न्यूज़पेपर में गोल गोल लिख के आ रहा है कि अरुणिमा के पास टिकट नहीं था, अरुणिमा ट्रेन से कूद गई। এরকম একটা পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ হয়তো ভেঙে পড়ে, নয়তো পুরো বিষয়টাকে অস্বীকার করে বাঁচার চেষ্টা করে। এটা তো আমার সাথে হতেই পারে না, এই মানসিকতায় বেশিরভাগ মানুষ আটকে যায়। কিন্তু অরুণিমা কিন্তু সেটা করেননি। তিনি নিজের বাস্তবতাটাকে পুরোপুরি ভাবে মেনে নিয়েছিলেন। একটা পা নেই, হ্যাঁ এটা সত্যি। মানুষ আমাকে নিয়ে মিথ্যে কথা বলছে, এটাও সত্যি। কিন্তু এখন আমি কি করব, এটা এখনো আমার হাতে আছে। ডিসিপ্লিনের প্রথম ধাপ এখান থেকেই শুরু হয়। যতক্ষণ না আপনি নিজের বাস্তবতাকে, নিজের রিয়ালিটিকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছেন, ততক্ষণ কিন্তু আপনি সেটাকে নিয়ে কিছুই করতে পারবেন না। ডিনায়াল আসলেই সবচেয়ে বড় কমফর্ট জোন। আমার সমস্যা তো বড় নয়,
এটা আমার দোষ নয়। এই বলে আমরা নিজেদের সাময়িক শান্তি দিতেই পারি, কিন্তু সেই মিথ্যে শান্তির দাম হচ্ছে নিজের গ্রোথটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, এমন কোন সত্যিটা আপনি নিজের কাছে এখনো লুকিয়ে রেখেছেন? ওয়েট বেড়ে গেছে কিন্তু পরে ঠিক করব এই বলে অ্যাভয়েড করছেন। কাজে মন বসছে না কিন্তু এটা তো সবার সঙ্গে হয় এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন না তো। যতক্ষণ না আপনি নিজের সেই সত্যিটার সামনে এসে দাঁড়াবেন ততক্ষণ কিন্তু কোনো পরিবর্তনই হবে না। দ্বিতীয় প্রিন্সিপাল, অরুণিমার 18 মাসের ট্রেনিংয়ের একটা কথা বারবার তার ইন্টারভিউসগুলোতে উঠে এসেছে। বরফ ঢাকা পাহাড়ে ট্রেনিং করার সময় তার প্রস্থেটিক পা থেকে রক্ত বেরোতো, শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যেত, আর ঠিক তখন তার মাথায় একটি কণ্ঠস্বর বারবার ঘুরতো। সে বলতো, আর পারছি না, এবার থামতে হবে। এখানেই একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে। আমাদের ব্রেন যখন প্রথমবার ক্লান্তি কিংবা ব্যথা ফিল করে তখনই স্টপ সিগন্যাল পাঠাতে থাকে নিজেকে আঘাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু বাস্তবে আমাদের শরীরের ভেতরে তখন আরো অনেকটা ক্ষমতা বাকি থাকে। ব্রেন যত তাড়াতাড়ি আমাদের থামতে বলে, আমাদের শারীরিক সীমা তার থেকে আরো অনেকটা পর থেমে যায়। এভারেস্টের চূড়ায় ওঠার ঠিক আগে এমন একটি মুহূর্ত এসেছিল অরুণিমার জীবনে। অরুণিমার অক্সিজেন সিলিন্ডার প্রায় শেষ হতে চলেছে। এত মাসের কষ্টের পর ঠিক শেষ মুহূর্তে ব্রেন আবার সেই স্টপ সিগন্যাল পাঠাতে থাকে। তখন তিনি নিজের অতীতের সব লড়াইয়ের কথা একের পর এক মনে করতে থাকেন। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর সারা রাত বেঁচে থাকার লড়াই, হাসপাতালে সুস্থ হয়ে ওঠার লড়াই, 18 মাসের ট্রেনিং এর লড়াই, আর বাচেন্দ্রী পালের সেই একটি কথা, অরুণিমা তুমি এই অর্ধেক এভারেস্ট এখানেই জয় করে ফেলেছো শুধুমাত্র চেষ্টা করার সিদ্ধান্ত নিয়ে। এই স্মৃতিগুলো মনে করেই কিন্তু তিনি আরো এক ধাপ এগিয়ে যান। আপনার জীবনেও এই দুটো জিনিস সবসময় মনে রাখবেন। এক, যখনই আপনার মনে হবে আর পারছি না, ঠিক তখনই এই কথাটি মনে রাখবেন যে এটি আপনার আসল লিমিট নয়, সেটা শুধুমাত্র আপনার ব্রেইনের একটা আর্লি ওয়ার্নিং মাত্র। দুই, নিজের অতীতের ছোট বড় জয়গুলোকে আপনার মাথায় কিংবা ডায়েরিতে সব সময় জমিয়ে রাখুন। যখনই আপনার জীবনে হাল ছেড়ে দেওয়ার মতন সময় আসবে, ঠিক সেই সময় আবারও আপনি সেই স্মৃতিগুলোতে ফিরে যান। এতে দেখবেন আপনার মেমোরি আপনাকে সেলফ ডাউট থেকে সেলফ বিলিফে শিফট করিয়ে দিয়েছে। তৃতীয় প্রিন্সিপাল, অস্বস্তিকে অভ্যেস বানানো। অরুণিমার ট্রেনিং কিন্তু একদিনে এতটা কঠিন হয়ে ওঠেনি। প্রথমে প্রস্থেটিক পা নিয়ে হাঁটতে শেখা, তারপর ছোট ছোট দূরত্বে হাঁটা, তারপর হালকা ট্র্যাকিং এবং তারপর বরফে ট্রেনিং। এক ধাপ করে তিনি নিজের শরীর আর মনকে কঠিন পরিস্থিতির সাথে অভ্যস্ত করেছিলেন। আপনাদের যদি কখনো সময় কিংবা সুযোগ হয়, কৃষক কিংবা শ্রমিকদের হাতের দিকে কখনো তাকাবেন তো দেখবেন তাদের হাতের তালুর এই ত্বকটা বেশ হার্ড থাকে। একে বলে ক্যালাস। এটা আমাদের শরীরের একটা প্রোটেক্টিভ মেকানিজম। বারবার যখন একই জায়গায় চাপ পড়ে, শরীর তখন নিজেকে সেই চাপের জন্য প্রস্তুত করে নেয়। ঠিক একইভাবে আমাদের মনকেও কিন্তু ক্যালাস করা যায়। আপনি যদি প্রতিদিন ইচ্ছে করে একটু একটু অস্বস্তির মধ্যে নিজেকে ফেলতে পারেন, যেমন ধরুন কঠিন একটা অঙ্ক করা, অথবা কঠিন একটা বই পড়া, অথবা আপনার অফিসের কোনো একটা কঠিন কাজ সেটাকে সলভ করার অ্যাটলিস্ট চেষ্টা করা, বা এমন কোনো সিচুয়েশন যেটাকে নিয়ে ভাবলে আপনার একটু ভয় হয়, সেটাকে নিয়ে অ্যাটলিস্ট ভাবা শুরু করা, অথবা যে কথাটি বলতে আপনি ভয় পাচ্ছেন সেটাকে বলে ফেলা, তাহলে দেখবেন আপনার মনও ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে। কঠিন পরিস্থিতি এলে আপনার ব্রেন তখন পালানোর বদলে সেটার জন্য প্রস্তুত হবে। চতুর্থ প্রিন্সিপাল, ছোট্ট ছোট্ট জয়। এভারেস্ট কিন্তু কখনো একদিনে জয় করা যায় না। ক্লাইম্বাররা এটাকে ছোট্ট ছোট্ট ধাপে ভাগ করেন। বেস ক্যাম্প, তারপর ক্যাম্প 1, ক্যাম্প 2, এইভাবে একটার পর একটা মাইলস্টোন। অরুণিমাও তার পুরো জার্নিটাকে এভাবেই দেখেছিলেন। প্রথমে শুধু হাঁটতে পারাটাই ছিল তার কাছে একটি জয়, তারপর একটি ছোট্ট পাহাড় ট্র্যাক করা, সেটা ছিল আরো একটি জয়। পুরো এভারেস্টের কথা ভাবতে গেলে একসঙ্গে এত বিশাল বলে তার মনে হতো,
তখন কিন্তু এন্থটা কোথাও গিয়ে কমে যেত। আর তাই সেও ছোট্ট ছোট্ট ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্টেপসগুলো তৈরি করেছিল। আপনার বড় গোল যদি আপনাকে ভয় পাইয়ে দেয়, সেটাকে ছোট্ট ছোট্ট মাইলস্টোনে আপনিও ভাগ করুন। ওজন কমাতে চান? পুরো 20 কিলো একসঙ্গে কমানোর কথা ভাববেন না, বরং আপনি ভাবুন যে আজ আমি জিমে গেছি, এটা আমার অ্যাচিভমেন্ট। প্রতিদিন ছোট্ট ছোট্ট জয় আপনাকে সামনের দিকে মোমেন্টাম দেয়, আর সেই মোমেন্টামই একসময় একটা বড় গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আওয়ার ফিফথ প্রিন্সিপাল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনারা কি জানেন, এভারেস্ট জয় করার পরেও অরুণিমা কিন্তু থেমে যাননি, বরং তিনি পৃথিবীর 7টি মহাদেশের 7টি উঁচু চূড়া জয় করেছেন। আর এখন বর্তমানে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্পোর্টস একাডেমি চালাচ্ছেন। শুরুতেই অরুণিমার ওয়াই ছিল নিজেকে প্রমাণ করা। যারা বলেছিলেন তুমি আর কোনো দিন কিছু করতে পারবে না অরুণিমা, তাদেরকে ভুল প্রমাণ করাই ছিল তার জীবনের প্রথম ওয়াই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ওয়াই আরো গভীর হয়েছে। এখন শুধু এটা নিজের জন্য নয়, তার মতন আরো মানুষকে সাহায্য করার জন্য। ডিসিপ্লিন ডিসিপ্লিন টিকিয়ে রাখতে গেলে এমনই একটি স্ট্রং ওয়াই জরুরি। শুধু আমার ভালো লাগবে এটা কিন্তু যথেষ্ট নয়। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এটা করছি? তারপর সেই উত্তরটাকে নিয়ে আরো একবার প্রশ্ন করুন, কয়েকবার। এইভাবে গভীরে গেলে আপনি কিন্তু ঠিক আপনার আসল ওয়াইটা খুঁজে পাবেন। আর যখনই সেই ওয়াই গভীর হবে, আপনার ডিসিপ্লিন ততটাই শক্ত হতে থাকবে। মনে আছে ভিডিওর একেবারে শুরুতে বলেছিলাম 49টা ট্রেন সেই রাতে অরুণিমার পাশ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু কেউ থামেনি। সেই রাতে তাকে সাহায্য করার জন্য কেউ থামেনি ঠিকই, কিন্তু অরুণিমা নিজেকে থামতে দেয়নি। আর এটাই হলো ডিসিপ্লিনের আসল মানে। বাইরের জগৎ আপনার জন্য কখনোই থামবে না, কিন্তু আপনি নিজেকে চালিয়ে যাবেন। নিজেকে চালিয়ে যাওয়া কখনোই বন্ধ করবেন না। এই 5টি প্রিন্সিপাল একসঙ্গে দেখলে আপনি বুঝবেন অরুণিমার এভারেস্ট জয় করাটা কিন্তু কোনো মিরাকেল ছিল না, বরং এটি ছিল কয়েকটি ছোট্ট ছোট্ট সিদ্ধান্তের ফলাফল। বাস্তবতাকে মেনে নেওয়া, নিজের সীমাকে চ্যালেঞ্জ করা, অস্বস্তিকে অভ্যেস বানানো, ছোট্ট ছোট্ট জয়কে সেলিব্রেট করা, আর একটা গভীর ওয়াই খুঁজে পাওয়া। এই 5টির মধ্যে কোনটা আপনার জীবনের সবচেয়ে বেশি দরকার বলে আপনার মনে হচ্ছে? কমেন্ট বক্সে লিখুন। আর এই ভিডিওটি যদি সত্যি আপনার ভালো লেগে থাকে, তাহলে সেই মানুষটিকে শেয়ার করুন যার সত্যি সত্যি ওয়াইটা এখনো খুঁজে পাওয়া হয়। আর তারই সঙ্গে সাবস্ক্রাইব করুন আরজে সুনন্দার ইউটিউব চ্যানেল। এইভাবেই রিয়েল লাইফ স্টোরিজ, এক্সপিরিয়েন্সেস আর সায়েন্টিফিক নলেজের মাধ্যমে আমরা কিন্তু একে অন্যকে সাহায্য করব। সো লেটস গ্রো টুগেদার। দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।